সন্দেহভাজন জঙ্গিদের তালিকা হস্তান্তর, ভারত 11 আর বাংলাদেশ দিল 41 সন্ত্রাসী ও 7 জঙ্গির নাম। দিনভর ব্যস্ততা দুদেশের গোয়েন্দাদের। এবার সাবেক ও বর্তমান 16 সচিবের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ, তদন্তে প্রমাণ মিললে শাস্তি, বললেন মন্ত্রী। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী 6 শতাধিক মানুষকে উদ্ধার করে আনা হলো উপকূলে, আটকে রেখে নির্যাতনের অভিযোগ। সবজি আবাদে বিশ্বসেরা হলেও মানুষের পাতে যাচ্ছে সামান্যই। অপচয় আর যথেচ্ছ রাসায়নিক ব্যবহারকেই দুষছেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ নিউজ 24 আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বর্ধমান বিস্ফোরণের তদন্তে আসা ভারতীয় গোয়েন্দারা সন্দেহভাজন 11 জঙ্গির তালিকা দিয়েছে বাংলাদেশকে, আর বাংলাদেশ দিয়েছে 41 সন্ত্রাসী আর 7 জঙ্গির নাম। ভারতের দেয়া তালিকায় অভিযুক্তদের একজন ছাড়া বাকি সবার ছবি দেয়া হয়েছে। এসব কিছু নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছে দুই দেশের গোয়েন্দারা। সন্ধ্যায় র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, এ তালিকা ধরে সমঝোতার ভিত্তিতে সন্ত্রাস দমনে কাজ করবে দুদেশ। বিস্তারিত রাশেদ নিজামের রিপোর্ট। সোমবার বাংলাদেশে আসা ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর কর্মকর্তারা মঙ্গলবার বৈঠক করেন বেশ কয়েকটি বাহিনীর সাথে। বর্ধমান বিস্ফোরণে নিহত 2 জন এবং 8 নভেম্বর দমদম বিমানবন্দর এলাকা থেকে আটক শেখ রহমতুল্লাহ মাসুম ওরফে সাজিদের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। দুপুরে পুলিশ সদর দপ্তরে বৈঠকের পর আলোচ্য বিষয়সূচি নিয়ে ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তারা যে সাজিদকে গ্রেপ্তার করেছেন তার সাথে আমাদের নারায়ণগঞ্জের মাসুমের অনেক মিল রয়েছে এবং তার স্বজনেরা কেউ কেউ তার ছবি, অ্যাসোসিয়েটরা কেউ কেউ তার ছবি শনাক্ত করেছে। তো সেই হিসাবে আমরা অনুমান করছি যে আমাদের মাসুমই ওখানে গ্রেপ্তারকৃত সাজিদ। সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে মোট 11 জনের একটি তালিকা এনআইএ সদস্যরা হস্তান্তর করেছে বাংলাদেশকে। এর মধ্যে একজনের শুধু ছবি নেই তাদের কাছে। এনআইএ যে সমস্ত জঙ্গিদের ব্যাপারে জানতে চেয়েছে তারা হলো কাউসার, মাওলানা ইউসুফ শেখ ওরফে বক্কর মোহাম্মদ ইউসুফ, তালহা শেখ, রেজাউল করিম, আমজাদ আলী শেখ ওরফে কাজল, আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন, শাহানুর আলম, বুরহান শেখ, শেখ হাবিবুর রহমান এবং জহিরুল শেখ। 11 জনের মধ্যে কাউসার ও তালহা শেখ বাংলাদেশি হতে পারে বলে ধারণা করছে এনআইএ। এছাড়া বাকি 9 জনের ঠিকানায় বর্ধমান, নদিয়া কিংবা বীরভূমের কথা উল্লেখ রয়েছে। তালিকায় সবার বয়স এবং উচ্চতার কথা উল্লেখ করা আছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মোট 41 জন সন্ত্রাসীর তালিকা দেওয়া হয়েছে এনআইএ কর্মকর্তাদের কাছে, যারা ভারতে অবস্থান করছে, যার মধ্যে শাহাদাত, সুব্রত বাইন, জয়সহ শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব সদর দপ্তরে যান এনআইএর কর্মকর্তারা। সেখানে উভয় পক্ষ নিজ নিজ দেশের পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে আলোচনা করে। আলোচনায় র্যাবের পক্ষ থেকে জেএমবির আমির সোহেল মাহফুজ, যে বর্তমানে ভারতে অবস্থান করছে, বর্তমান কমান্ডার আনোয়ার, বোমারু মিজান, সালেহিন, তরিকুল, জাহাঙ্গীর ও মুফতি আব্দুল হাইয়ের ছবিসহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়। আমরা এরকম সম্ভাব্য যারা আছে, যারা এখনো জেএমবির সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা একটা লিস্ট তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে সব রকম সাহায্য সহযোগিতা তাদেরকে প্রদান করবে। যে তালিকাটা পেয়েছি আসলে এখন ওইরকম একটা পর্যায়ের মধ্যে যায়নি। অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করব, যেহেতু আমরা এটা নিয়ে কন্টিনিউয়াসলি আমরা কাজ করছি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। আবারও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে। চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেননি, তবে চাকরির শেষ পর্যায়ে এসে নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করছেন বর্তমান 9 আর সাবেক 7 সচিব। তাদের মধ্যে কেউ চাকরির মেয়াদ বাড়িয়েছেন, আবার কেউ সুবিধা নেয়ার অপেক্ষায়। এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণ হয় সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে 4 সচিবকে। এবার নতুন করে 16 সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় না দেওয়ার। নিয়ম হলো কেউ মুক্তিযোদ্ধা হলে তা ঘোষণা দিতে হবে চাকরিতে যোগ দেওয়ার সময়ই, কিন্তু তা না করে চাকরি জীবনের প্রায় শেষ সময়ে এসে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন বর্তমান 9 আর সাবেক 7 সচিব।
তাদের মধ্যে কেউ চাকরির মেয়াদ বাড়িয়েছেন, আবার কেউ অপেক্ষায় সুবিধা নেয়ার। এই তালিকায় রয়েছেন বর্তমান কৃষি মন্ত্রণালয়ের সচিব SM নাজমুল ইসলাম, প্রবাসী কর্মসংস্থান সচিব খন্দকার শওকত হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আক্তার হোসেন, BTRCর চেয়ারম্যান সুনীল কান্তি বোস, রাজুকের চেয়ারম্যান JM জয়নাল আবেদিন, ভিয়েতনামের রাষ্ট্রদূত শাহাবুল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, PSC সদস্য মঈনুদ্দিন খন্দকার। সাবেক সচিবদের মধ্যে রয়েছেন ফণীভূষণ চৌধুরী, সাবেক জনপ্রশাসন সচিব SM আলী কবির, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব ফিরোজ কিবরিয়া, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান AKM আজিজুল হক, পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিকুর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নিয়োগের সময় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় না দিয়ে এখন সুবিধা নেয়া প্রতারণার শামিল। যখন কেউ মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট নেন তখন তার পদ পদবি লেখা থাকে না, সচিব না বিচারপতি না কোনো শিল্পপতি, রাষ্ট্রপতি বা মন্ত্রী, MP এই সমস্ত পদবি কোথাও উল্লেখ থাকে না। অভিযুক্তরা সনদ জালিয়াতির আশ্রয় নিয়েছেন কিনা তাও খতিয়ে দেখবে মন্ত্রণালয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে আমরা অ্যাকশন নিব। আমরা তাকে নিব একজন ভুয়া বা জালিয়াত হিসাবে। সে এখন সচিব না মন্ত্রী এটা বা না সাংবাদিক নাকি এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। মন্ত্রী জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই যাচাই বাছাই করে আগামী মার্চ মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চক্রান্তের অংশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। যারা রণাঙ্গনে জীবনের বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের প্রতি বর্তমান সরকার উপেক্ষা ছাড়া আর কোনো কিছুই দেয়নি। এই মুহূর্তে মুক্তিযুদ্ধকে নিয়ে বর্তমান সরকার যে তামাশা শুরু করেছে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিবাদ মুখর হবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রাথমিক শিক্ষার বয়স সীমা 8 থেকে 14 বছর এবং বয়স্ক শিক্ষার বয়স সীমা 15 থেকে ততোর্ধ্ব রেখে জাতীয় সংসদে উপ আনুষ্ঠানিক শিক্ষা বিল 2014 পাশ হয়েছে। সন্ধ্যায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন 3 জন সংসদ সদস্য। তা কণ্ঠ ভোটের মাধ্যমে নাকচ করে দেওয়া হয়। তবে সংসদ সদস্য এম এ হান্নানের 2 দফার 24 দফায় 2টি সংশোধনী গ্রহণ করা হয়েছে। নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন এবং স্বাবলম্বী করতে বিলটি পাশ করা হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী। এ আইনের বিধান লঙ্ঘন করলে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি বলেন, এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সমাবর্তন বক্তা ছিলেন শিক্ষাবিদ প্রকৌশলী অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। এবারের সমাবর্তনে মোট 2087 জন গ্র্যাজুয়েট অংশ নেন। আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক AKM শফিউল ইসলাম দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এই ঘটনায় গোটা জাতির সাথে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। আমি এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আহ্বান জানাই। অধ্যাপক শফিউল হত্যার ঘটনায় গ্রেফতার দেখানো 11 জনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামীকাল। রাজশাহী মহানগর আদালতে আজ এই শুনানি হবার কথা ছিল। বেলা 11:30টার দিকে গ্রেফতার 11 জনকে আদালতে নেওয়া হয়। এই হত্যার ঘটনায় আটক 34 জনের মধ্যে এই 11 জনের বিরুদ্ধে গতকাল 10 জনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এদিকে অধ্যাপক শফিউল ইসলামের খুনিদের বিচারের দাবিতে আজও ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষক আর শিক্ষার্থীরা। নানামুখী ঘটনায় অস্থির হয়ে উঠছে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে তৈরি হচ্ছে আতঙ্ক। এতে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, তেমনি শিক্ষাঙ্গন বিমুখ হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ।
আবারও অস্থির হয়ে উঠেছে দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নানা দাবিতে চলছে আন্দোলন, অচল হচ্ছে ক্যাম্পাস, বন্ধ হচ্ছে শিক্ষা কার্যক্রম। ধরা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথায়, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত। প্রিয় শিক্ষক ও সহকর্মী খুনের বিচারের দাবিতে চলছে ক্লাস বর্জন, মানববন্ধন সহ নানা কর্মসূচি। দেওয়া হয়েছে আলটিমেটাম। কবে ভাঙবে এই অচলায়তন, কবে শুরু হবে ক্লাস পরীক্ষা, তা এখনো অনিশ্চিত। রিমান্ডে নেওয়ার পরে হয়তো আমরা কিছুটা তথ্য পেতে পারি। তারপরে আমাদের কাছে মনে হয় যে আসলে বিষয়টি যত দ্রুত নিষ্পত্তি হয় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সেটাই ভালো। ইস্যু ভিন্ন হলেও অস্থিরতা বিরাজ করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। পদোন্নতির দাবিতে একসাথে 10 জন শিক্ষক প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালে তৈরি হয় অচল অবস্থা। বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য, অভিভাবকহীন হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। পরে উপাচার্য ফিরলেও ছাত্র শিক্ষক আর কর্মকর্তা কর্মচারীদের ত্রিমুখী আন্দোলনে শিখেই উঠেছে লেখাপড়া। অবস্থান কর্মসূচি প্রমাণ করে যে আমরা কতটা বাধ্য হয়ে এই জাতীয় একটা কর্মসূচিতে এসেছি। আমাদের সকল প্রকার একাডেমিক কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করছি। ভর্তি জালিয়াতির অভিযোগে সংগঠনের 2 নেতাকে বহিষ্কারের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছে ছাত্রলীগ। দুষ্টের দমন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বেকায়দায়। অনেকটা মামাবাড়ির আবদারের মতো তার পদত্যাগের দাবিতে ধর্মঘট করছে সরকার সমর্থিত ছাত্র সংগঠনটি। কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের 2 পক্ষের বিরোধে উত্তপ্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আর ময়মনসিংহে বহিরাগতদের হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস সচল থাকলেও ছাত্রলীগের 2 পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে থমথমে অবস্থায় বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। তানিম রহমান, চ্যানেল 24। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টাকালে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সোমবার নৌবাহিনীর হাতে আটক 625 জনকে চট্টগ্রামে আনা হয়েছে। সন্ধ্যায় তাদের বহনকারী নৌবাহিনীর জাহাজ দুর্জয় নগরীর পতেঙ্গায় 15 নম্বর এলাকায় নৌবাহিনীর জেটিতে পৌঁছে। কর্মকর্তারা জানান এদের মধ্যে যাত্রী ছিল 612 জন, যার মধ্যে 555 জন পুরুষ এবং 31 জন নারী, আর শিশু 26 জন। বাকি 13 পাচারকারীর মধ্যে 11 জন মিয়ানমার আর 2 জন বাংলাদেশের নাগরিক। সোমবার দুপুরে মালয়েশিয়া যাবার সময় টেকনাফ থেকে 50 নটিক্যাল মাইল দূরে সাগর থেকে থাই ট্রলারটি আটক করে নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে জাহাজে আটকে রেখে তাদের উপর নির্যাতন চালিয়েছে দালালরা। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সংগ্রহ করা হয়। দীর্ঘ 48 ঘন্টা অপারেশনের পরে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি। চিটাগাং পোর্ট থেকে 230 নটিক্যাল মাইল দূরত্বে। আমারে লোকফুট ফেলাইয়া আমাদের 60,000 টাকার দরে নিয়ে যাবো তোমাদেরকে, তখন আমি আমার ও তো সবকিছু ভালো হবে। সবজি আবাদে বিশ্বসেরা বাংলাদেশ আর উৎপাদনে তৃতীয়, অথচ প্রতিদিন মাথাপিছু 225 গ্রাম সবজি খাওয়ার পরামর্শ থাকলেও দেশের মানুষ মাত্র 70 গ্রাম সবজি খান। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। আর বিশেষজ্ঞরা বলছেন, সবজি চাষে গতানুগতিকতা, রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার এবং উৎপাদনের অর্ধেকই অপচয় হওয়ায় অর্জিত হচ্ছে না মাথাপিছু সবজি খাওয়ার লক্ষ্যমাত্রা। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। একসময় সবজির মৌসুম বলতে শুধু শীতকালকেই বোঝাতো, কিন্তু বিজ্ঞানের বদৌলতে এখন সারা বছরই মিলছে হরেক রকমের সবজি। কৃষকের মাঠ ছাড়াও আবাদ হচ্ছে বাসার ছাদ, নদী কিংবা ডোবাতেও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, সবজির আবাদি জমি বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে প্রথম, আর উৎপাদন বৃদ্ধির হারে তৃতীয়। উচ্চ ফলনশীল জাতের বীজ আর সুষম সারের ব্যবহারই এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা, বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি হেক্টরে উৎপাদন বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। সেই হিসাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছি। গত 3 বছরে প্রায় 12 লক্ষ মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদনে এ বিপ্লবের পরও বাড়েনি সবজি খাওয়ার পরিমাণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সুপারিশ, সুষম খাদ্য নিশ্চিতের জন্য একজন পূর্ণাঙ্গ বয়সী মানুষকে দিনে কমপক্ষে 225 গ্রাম সবজি খেতে হবে। অথচ কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে মাথাপিছু সবজির ভোগ মাত্র 70 গ্রাম। তাহলে